ছিলাম কি পড়ছিলাম আগের দিন একটু লিখে জানাও তো। মেলা দিন না পড়াইতে পড়াইতে আমি ভুলে গেছি কি পড়াইতেছিলাম তোমাদেরকে। লিভার শুরু করছিলাম, পাকস্থলী পড়াইছিলাম, লিভার শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভার শুরু করছিলাম। লিভার কতটুকু পড়াইছিলাম, কতটুকু পড়াইছিলাম কেউ বলতে পারবা? গঠন, শুধু লিভারের গঠন পড়াইছিলাম। আচ্ছা, লিভারের গঠনে পড়াইছিলাম কি, লিভারের চারটা পার্ট থাকে, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, তাই না? চারটা পার্ট থাকে, লেফট রাইট কোয়াড্রেট আর কর্ডেট, এটুক বলা হয়েছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে। আব্দুর রউফ, আফিয়া, আনাস, দীপ্ত, গালিব, নওশাদ, জিম, মাহি। আচ্ছা, মোটামুটি 30 জন চলে আসছে। তো আমরা শুরু করি, 30-35 জনই তো আসে রেগুলার আমাদের সাথে। তো আমরা লিভারের কন্টিনিউশন থেকে পড়বো, হ্যাঁ, মানে লিভার থেকে স্টার্ট করব। লিভারের আমরা এরকম পড়ছিলাম যে এরকম শেপ হয়, ট্রায়াঙ্গুলার শেপ, ওকে। এবং আমরা দেখছিলাম লিভারের সাথে কোনটার সাথে কোন কোন নালী বা কোন ডাক্ট কানেক্টেড, মনে আছে তোমাদের? যেমন লিভার থেকে যে নালীটা আসে, ঠিক আছে, যে ডাক্টটা আসে, ডাক্ট বা নালী, সে ডাক্টটা কানেক্ট হয় কার সাথে? সে ডাক্টটা কানেক্ট হয় হচ্ছে গল ব্লাডারের সাথে। গল ব্লাডার মানে কি মনে আছে? গল ব্লাডারের বাংলা কি, দেখি কেমন মনে আছে। পিত্তথলি। গল ব্লাডারের বাংলা হচ্ছে পিত্তথলি। পিত্ত না, পিত্তথলি। পিত্ত ইংলিশ হচ্ছে বাইল, পিত্ত বললে রস বুঝাবে, আর পিত্তথলি বললে থলি বুঝাবে। তাহলে পিত্তথলি থেকে আসা নালী, যেটাকে আমরা বলি পিত্তনালী বা বাইল ডাক্ট, পিত্তনালী বা বাইল ডাক্ট। এই বাইল ডাক্টটা যুক্ত হবে আবার কার সাথে? যকৃৎ নালীর সাথে বা হেপাটিক ডাক্টের সাথে। তারপর তৈরি করবে কি, এই যে এটার নাম কি, অভিন্ন পিত্তনালী, তাই না? তৈরি করবে কি, অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। কমন কমন বাইল ডাক্ট, যেটাকে আমরা ইংলিশে বলি অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী আবার কি করবে, কার সাথে যুক্ত হবে? অভিন্ন পিত্তনালী যুক্ত হবে অগ্নাশয় নালীর সাথে। তাহলে অগ্নাশয়টা আঁকায় দাঁড়াও। অগ্নাশয়টা কেমন, কেমন দেখতে? তোমরা তো বাচ্চাকালে পড়ছো মরিচের মতো, আসলে মরিচের মতো না, এই যে এরকম বন্দুকের মতো কিছুটা, ঠিক আছে। এর নাম হচ্ছে অগ্নাশয়, হ্যাঁ। মিশ্রগ্রন্থি, অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্রগ্রন্থি বলা হয়। তাহলে অগ্নাশয় থেকে কি আসবে, কি নালী আসবে? অগ্নাশয় নালী আসবে বা প্যানক্রিয়াটিক ডাক্ট আসবে, তাই না? অগ্নাশয় নালী, যেটা হচ্ছে অগ্নাশয় নালী, অগ্নাশয় নালী বা প্যানক্রিয়াটিক ডাক্ট, অগ্নাশয় নালী বা প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এই প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে কে যুক্ত হবে? এই যে অভিন্ন অভিন্ন পিত্তনালী যুক্ত হবে, হ্যাঁ। যুক্ত হয়ে যেটা তৈরি করবে, এটার নাম কি বলছিলাম মনে আছে আগের ক্লাসে? যেটা তৈরি হবে একসাথে, এই দুটো তো একসাথে যুক্ত হয়ে গেল, তাই না? যুক্ত যেটা তৈরি করলো এটার নাম কি, দেখি কেমন মনে আছে। হ্যাঁ, অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটা যেটা তৈরি করলো এখন নতুন, এর নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা। এখন এটা কার সাথে যুক্ত হবে? এটা যুক্ত হবে ক্ষুদ্রান্তের সাথে। ক্ষুদ্রান্তের কয়টা পার্ট? স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তের কয়টা পার্ট? 3টা পার্ট, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এটা কার সাথে যুক্ত হবে? এটা যুক্ত হবে ডিউডেনামের সাথে। এটা যুক্ত হবে কার সাথে? ডিউডেনামের সাথে। এই যে এটা ক্ষুদ্রান্তের একটা অংশ। এগুলো আগের ক্লাসের পড়া। কই যুক্ত হয়ে গেল? ক্ষুদ্রান্ত বা ডিউডেনামের মধ্যে যুক্ত হয়ে গেল, ভ্যাটার অফ অ্যাম্পুলা বা অ্যাম্পুলাস ভ্যাটার। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার, এবং স্ট্রাকচারটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, ইটস সো ইম্পর্টেন্ট, ওকে। তাহলে কোনটা কমন বাইল ডাক্ট, কোনটা প্যানক্রিয়াটিক ডাক্ট, কোনটা অ্যাম্পুলাস ভ্যাটার, সব জানতে হবে কিন্তু। আর কোথায় ঢুকতেছে? ডিউডেনামে ঢুকতেছে, ওকে। এবার আমরা
এই লিভারের ফাংশন নিয়ে জানবো। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে কাজ, মানে লিভার আমাদের কি কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ। লিভারটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য কিছু পড়ো আর না পড়ো এই চ্যাপ্টারে লিভারটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? লিভার থেকে সিকিউ আসে, মানে কি সিকিউ মানে কি? ক্রিয়েটিভ কোশ্চেন, মানে সৃজনশীল প্রশ্ন। কি লাগবে? লিভার, হ্যাঁ লিভার থেকে ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় যকৃৎ বা যকৃত। আরো সুন্দর বাংলায়, মানে রেগুলার বাংলা যদি আমরা বলতে চাই, রেগুলার বাংলায় বললে এটা বলা হবে কি? কলিজা। এটা কি বলা হবে? কলিজা। ওকে, এখন এটা হচ্ছে মানবদের সব থেকে বৃহৎ গ্রন্থি, তাহলে এটা হচ্ছে সর্ববৃহৎ সর্ববৃহৎ গ্রন্থি। এটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি। গ্রন্থিকে আগের দিন বলছিলাম, গ্রন্থি বা গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড, যেখান থেকে কি হয়? বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন হয় বা ক্ষরণ হয়। আর একটা কথা জানতে হবে, এই লিভার আমাদের বডির 3 থেকে 5% মাস দখল করে রাখে, মানে 3 থেকে 5% ভর কে নিয়ে রাখে? 3 থেকে 5% ভর নিয়ে রাখে লিভার। তোমার লিভারের ওজন কিন্তু অনেক বেশি, ঠিক আছে? 1.5 থেকে 2 কেজি ওজনের হয় একটা লিভার। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। ওকে, এই তোমরা স্ক্রিনে দাগ দিচ্ছ কেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো লিভারের যে কোশ্চেনটা কমন, সেটা হচ্ছে সেটা হচ্ছে যকৃতের বা লিভারের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। আমি এখানে লিখি, দাঁড়াও, পরে ইংলিশে দেখি কি বলে সেটাও বলতেছি। সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। ওকে, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এটাই বেশি আসে। তো দেখো, সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, এটাকে ইংলিশে বলা হয় স্টোরেজ অ্যান্ড মেটাবলিক মেটাবলিক ফাংশন, মানে কাজ। স্টোরেজ মানে তো বুঝতেছি, সঞ্চয় মানে আমাদের লিভার অনেক কিছু জমা রাখে তার ভিতরে, ঠিক আছে? এটা আসবে স্টোরেজ ফাংশন বা সঞ্চয়ী ভূমিকা। আর এটা আছে মেটাবলিক ফাংশন বা বিপাকীয় ভূমিকা। বিপাকীয় মানে কি? বিপাকীয় মানে হচ্ছে তোমার বডিতে খাবার সংক্রান্ত যে বিক্রিয়াগুলো হয়, যেমন ধরো আমরা কিন্তু খাবারের কয়েকটা বিক্রিয়া দেখছি, কার্বোহাইড্রেটের বিক্রিয়া দেখছি, রিয়াকশন দেখছি, আমরা প্রোটিনের রিয়াকশন দেখছি, আমরা বেশ কয়েকটা রিয়াকশন দেখছি। তো এই রিয়াকশন গুলা কিন্তু কোথায় হয়? ডাইজেস্টিভ ক্যানেলে হয়, মানে পরিপাক নালীতে হয়, তাই না? তো ওইগুলো হচ্ছে পরিপাক। আর ওই একই ধরো খাবারের কোনো রিয়াকশন, ধরো একটা গ্লুকোজের রিয়াকশন, এই গ্লুকোজের রিয়াকশনটা যে বডির অন্য কোথাও হয়, যেমন ধর ব্রেনে হইতেছে, ব্রেনে কিন্তু গ্লুকোজ লাগে, আমাদের বডি মাসেলের মধ্যে কিন্তু গ্লুকোজ লাগে, ওইগুলাকে বলা হয় মেটাবলিজম। তার মানে এই গ্লুকোজ গুলাকে বা এই প্রোটিন গুলাকে বডির অন্য কোথাও তুমি যদি যে কোনো রিয়াকশন করাও, তাহলে সেটাকে বলবো বিপাক বা মেটাবলিজম, ঠিক আছে? তো আমরা প্রথমে যকৃতের বিপাকীয় ভূমিকাটা দেখবো। আজকে আমরা লিভার নিয়ে পড়বো, হ্যাঁ লিভার নিয়ে পড়বো। লিভার ইজ সো ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকেই সৃজনশীল প্রশ্নটা আসে। সৃজনশীল প্রশ্ন ওই সঞ্চয়ী বিপাকীয় ভূমিকা থেকে বেশি আসে, বুঝছো? সঞ্চয় বিভাগীয় ভূমিকা থেকে সৃজনশীল বেশি আসে। তাহলে আমরা প্রথমে সঞ্চয়ী ভূমিকা বা স্টোরেজ ফাংশনটা দেখবো। হ্যাঁ, সঞ্চয়ী ভূমিকা, সঞ্চয়ী ভূমিকা। এখানে অনেকগুলা পয়েন্ট আছে এবং অনেকে এই পয়েন্টগুলো বোঝে না, না বুঝে মুখস্থ করে। সো আজকে চলো আমরা সবগুলা পয়েন্টকে বুঝি, এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে, লিভার থেকে বেশি সৃজনশীল আসে। হ্যাঁ, স্টোরেজ ফাংশন, স্টোরেজ ফাংশন। তো প্রথমে প্রথমে যে স্টোরেজ ফাংশন, সেটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেন স্টোরেজ। গ্লাইকোজেনটা কি? গ্লাইকোজেনটা কি, চলো সেটা আমরা জানি। যে আমরা যে খাবারগুলা খাই, এই খাবারের ভিতরে কি থাকে? খাবারের ভিতরে গ্লুকোজ থাকে। যেমন ভাত, ভাত একটা কার্বোহাইড্রেট। আর যে কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পরে কিসে কনভার্ট হয়? যে কোনো কার্বোহাইড্রেট পরিপাক হওয়ার পর কিসে কনভার্ট হয়? আমরা জানি যে কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পরে গ্লুকোজে কনভার্ট হয়। এখন ধরো তুমি ভাত খাইলা, ভাত খায়া তোমার বডিতে 100 ইউনিট গ্লুকোজ তৈরি হলো। কত ইউনিট? 100 ইউনিট। এটা বোঝানোর জন্য বলতেছি ইউনিট, হ্যাঁ। এখন তোমার বডির রিকোয়ারমেন্ট বা বডির দরকার হচ্ছে 60 ইউনিট।
তাহলে কত ইউনিট তুমি অতিরিক্ত খাইছো? তুমি কত ইউনিট অতিরিক্ত খাইছো? তুমি 40 ইউনিট অতিরিক্ত পাইছো। এখন এই 40 ইউনিট তোমার বডির গ্লুকোজের লেভেলকে কি করে দিবে? বাড়ায় দিবে। তোমার বডির গ্লুকোজের লেভেল কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। বুঝতে পারছো? এবং তোমার বডির গ্লুকোজ রক্তের মধ্যে মিশে রক্তের গ্লুকোজ লেভেল বাড়ায় দিবে। বুঝছো? আর রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে তখন একটা রোগ হয়। সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। সেই রোগটার নাম কি? ডায়াবেটিস। কিন্তু না, এটা আমাদের হইতে দেয় না। কেন হইতে দেয় না জানো? এই যে অগ্নাশয় দেখলাম না আমরা একটু আগে, অগ্নাশয়, এই যে অগ্নাশয়, হ্যাঁ, এই অগ্নাশয় থেকে একটা হরমোন আসে। এই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন হরমোন। কি হরমোন? ইনসুলিন হরমোন। কি নাম? ইনসুলিন। এই ইনসুলিন হরমোন রক্তের মধ্যে মিশে যায়, লিভারে যায়, বেসিক্যালি লিভারে যায়। লিভারে গিয়ে কি করে জানো? ওই যে অতিরিক্ত গ্লুকোজ গুলা, ওই গ্লুকোজ গুলাকে, এই গ্লুকোজ গুলাকে গ্লাইকোজেনে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? আমি লিখি, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। আচ্ছা, তোমরা আগের ক্লাসে কিন্তু পড়ছো গ্লুকোজ কিন্তু পানিতে মেশে। কোষ রসায়নে আমি কিন্তু পড়াইছি গ্লুকোজ পানিতে মেশে, কিন্তু গ্লাইকোজেন কি মেশে? বলো তো দেখি, গ্লাইকোজেন কি পানিতে মেশে? কারণ গ্লাইকোজেন এটা পলিস্যাকারাইড, এটা পানিতে মেশে না। যে জিনিসটা পানিতে মেশে না সেই জিনিসটা কিন্তু রক্তেও মেশে না। তাহলে আগে এতক্ষণ দেখো, আগে এতক্ষণ কিন্তু গ্লুকোজ, গ্লুকোজ কিন্তু পানিতে মিশে ছিল এতক্ষণ। এতক্ষণ গ্লুকোজ কি পানিতে মিশে ছিল, তাই না? সো যেহেতু সে পানিতে মিশে ছিল, যেহেতু সে পানিতে মিশে ছিল, সুতরাং সে রক্তেও কিন্তু মিশতে পারবে, রক্তের গ্লুকোজ লেভেল সে বাড়াইতে পারবে। কিন্তু এই যে গ্লাইকোজেন, গ্লাইকোজেন কিন্তু কি হয় না, রক্তের মধ্যে মেশে না। তাহলে এই গ্লাইকোজেনে যদি কনভার্ট করতে পারি আমরা, তাহলে রক্তের গ্লুকোজ লেভেল আবার কি হয়ে যাবে? বাড়বে না কমবে? এতক্ষণ যেগুলো গ্লুকোজ গুলো রক্তে মিশে ছিল সেগুলো গ্লাইকোজেন হয়ে গেল। এখন রক্তের গ্লুকোজ লেভেল বাড়বে না কমবে? বলো, বাড়বে না কমবে? কমবে। বেসিক কমন সেন্স। তখন এগুলো কি হয়ে যাবে? কমে যাবে। রক্তের গ্লুকোজ লেভেল কমে যাবে। এবং এভাবে গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে কে? কোন কোন হরমোন? কোন হরমোনের নাম বললাম? ইনসুলিন। হরমোনটার নাম বললাম কি? ইনসুলিন। তাহলে ইনসুলিন কি করবে? এই কাজটা করবে। ওকে, ইনসুলিন এসে গ্লুকোজ গুলাকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। আর গ্লুকোজ গুলাকে গ্লাইকোজেনে কনভার্ট করলেই এই গ্লুকোজ গুলা আর কি হতে পারবে না, রক্তের মধ্যে মিশে থাকতে পারবে না। এই গ্লাইকোজেনটা এখন লিভারে জমা থাকবে। এই গ্লাইকোজেনটা এখন লিভারে জমা থাকবে। বুঝতে পারছো? তাহলে গ্লাইকোজেনটা কোথায় জমা থাকে? লিভারে জমা থাকে। ওকে, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, আমি একটু কথা বলতেছিলাম, এই কারণে। আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জিম হাত তুলছে, দেখি জিম কেন হাত তুলছে, একটু দেখি। হ্যাঁ জিম, বলো ভাইয়া। ভাইয়া একটু আরেকবার বুঝাবেন? কোন পার্টটা? ওই গ্লাইকোজেনের বিষয়টা। আচ্ছা, তুমি তো আগের ক্লাস মনে হয় করো নাই, তাই না? কোষ শোষণ করছো? কোষ শোষণের ক্লাস পাইছো করছি তুমি? তো। করছো? আচ্ছা, জি গ্লুকোজ ভাইয়া, আর গ্লাইকোজেন কোন, পাইনি। গ্লুকোজ আর গ্লাইকোজেন কোনটা পানিতে মিশে বলো তো? বলো বলো, গ্লুকোজ আর গ্লাইকোজেন কোনটা পানিতে মিশে? গ্লুকোজ পানিতে মিশে? কথা শোনা যাচ্ছে না, আনমিউট হয়ে গেছো কেন আবার? গ্লুকোজ কি পানিতে মেশে? হ্যাঁ, মিশে। হ্যাঁ, গ্লাইকোজেন মেশে না। ঠিক আছে, তাহলে যে পানিতে মেশে সে রক্তেও মেশে, যে পানিতে মেশে না সে রক্তেও মেশে না। বুঝতে পারছো? সো এই যে গ্লুকোজটা যখন ব্লাডে থাকবে, ব্লাডের গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যাবে। আর ব্লাডে যদি গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখন ডায়াবেটিস হবে। আর ব্লাডে যদি গ্লুকোজ লেভেল বাড়তে না পারে, এই জন্য আমাদের অগ্ন্যাশয় থেকে একটা হরমোন আসে, সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন।
সে কি করে, সেই গ্লুকোজ গুলোকে গ্লাইকোজেন বানায়। কি বানায়? গ্লাইকোজেন বানায়। আর গ্লাইকোজেন রক্তে মেশে না, গ্লাইকোজেন লিভারে জমা থাকে। এবং গ্লুকোজ গুলাকে যদি আমি গ্লাইকোজেন বানাইতে পারি, তাহলে সেটা আর রক্তের মধ্যে মিশে রক্তের গ্লুকোজকে আর বাড়াবে না। বুঝছি এখন? তাহলে এই যে গ্লুকোজকে আমি কি বানাইলাম? গ্লাইকোজেন বানাইলাম। গ্লুকোজকে আমি কি বানাইলাম? গ্লাইকোজেন বানাইলাম। এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, জেনেসিস, গ্লাইকোজেনেসিস। এবং গ্লাইকোজেনেসিস কি, এই ডিফিনিশনটা কিন্তু আসে, এই সংজ্ঞাটা কিন্তু সৃজনশীলের কতে আসে, সিকিউ এর এতে। সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। সিকিউ এর এতে আসে কি, গ্লাইকোজেনকে না গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস কি, গ্লাইকোজেনেসিস কি, জেনেসিস মানে তৈরি করা, আর গ্লাইকো থেকে গ্লাইকোজেন, তার মানে কি গ্লুকোজকে গ্লুকোজকে ইনসুলিন হরমোনের ব্যবহার করে, গ্লুকোজকে ইনসুলিন হরমোন ব্যবহার করে গ্লাইকোজেনে কনভার্ট করার প্রক্রিয়াটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। এবং এটা কোথায় হয় বলতো, যেটা লিখে জানাও, কোথায় হয় এই ঘটনাটা? লিভারে হয়। এই ঘটনাটা কোথায় হয়? লিভারে হয়। তাহলে লিভার কি জমা রাখতেছে? গ্লাইকোজেন জমা রাখতেছে। তাহলে লিভারের একটা সঞ্চয় ভূমিকা আমরা পেয়ে গেলাম। ওকে, লিভারের একটা সঞ্চয় ভূমিকা আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন তোমরা প্রশ্ন করতে পারো এই গ্লাইকোজেনটা কি কাজে লাগে? লিভার তো জমা রাখলো। দেখো আমরা যখন রোজা রাখি তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না, তাই না? অনেক বেলা খাওয়া দাওয়া করি না। মনে রাখবা, গ্লুকোজের অভাব যদি ব্রেনে ব্রেনে যদি 5 মিনিটের জন্য গ্লুকোজের অভাব হয়, তাহলে আমরা সেন্সলেস হয়ে যাব। আর এই অভাবটা যদি 10 মিনিট হয়, তাহলে আমরা মারা যাব। তাহলে বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। তাহলে আমরা যখন রোজা রাখি তখন তো আমরা খাবার খাই না, তাহলে গ্লুকোজটা আসে কোথা থেকে? তখন এই গ্লাইকোজেনটা আবার ভেঙে যায়। এই গ্লাইকোজেনটা আবার ভেঙে গ্লুকোজে পরিণত হয়, তখন আরেকটা হরমোন লাগে। সেই হরমোনটার নাম গ্লুকাগন হরমোন। গ্লুকাগন এটাও আসে অগ্নাশয় থেকে। দেখছো অগ্নাশয় কত গুরুত্বপূর্ণ? অগ্নাশয় ইনসুলিন দিচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেন বানানোর জন্য, যাতে রক্তের গ্লুকোজ লেভেল না বেড়ে যায়। আবার রক্তের গ্লুকোজ লেভেল যখন কমে যাচ্ছে, তখন গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ বানানোর জন্য, মানে উল্টা কাজ করার জন্য আবার কি দিচ্ছে? গ্লুকাগন হরমোন দিচ্ছে। সে আবার উল্টা কাজ করতেছে। এবার গ্লাইকোজেন কিন্তু গুরুত্বপূর্ণ। ইভেন তো গ্লাইকোজেন আমাদের মাসেলও জমা থাকে, যে আমাদের মাসেল, বাইসেপস, ট্রাইসেপস, আমাদের দেহ, এগুলোর মধ্যে কি জমা থাকে? গ্লাইকোজেন জমা থাকে। বুঝছো? গ্লাইকোজেন শুধু লিভারে জমা থাকে এমন না, মাসেলও জমা থাকে। কিন্তু এখন তো আমরা লিভার নিয়ে পড়তেছি, এই জন্য শুধু লিভারের কথাটাই বলতেছি। মাহিম হাত তুলছো, বলো ভাই কি বলবা? ভাইয়া, আপনি তো বললেন যে গ্লাইকোজেনেসিস হচ্ছে যকৃতে হয়, তার মানে কি আমরা যে খাওয়ার সময় যে এক্সট্রা গ্লুকোজ গুলো তৈরি হয় ওই সবগুলা ডিরেক্টলি যকৃতে থাকে? শুধু যকৃৎ না, মাসেলেও থাকে, মাংসপেশিতেও আচ্ছা। থাকে। মাংসপেশির কথা বলি না, কারণ মাংসপেশি তো আমরা পড়তেছি না, আমরা কার ভূমিকা পড়তেছি, যকৃৎ। এই জন্য আমি যকৃতের কথা বলছি। কিন্তু এই যে আমাদের মাসেল, প্রত্যেকটা মাসেলেই কিন্তু গ্লাইকোজেন জমা থাকে। আচ্ছা। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝছি। এরপরে কি? এরপরেটা হচ্ছে রক্ত সঞ্চয়। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয় বা ব্লাড স্টোরেজ। ব্লাড স্টোরেজ। আচ্ছা, আমাদের লিভার আমাদের লিভার 1500 মিলিলিটার ব্লাড স্টোর করে রাখতে পারে। কতটুকু? 1500 মিলিলিটার, এটুকু জানলেই চলবে। কতটুকু ব্লাড স্টোর করে রাখে? 1500 মিলিলিটার ব্লাড স্টোর করে রাখে, নিজের মধ্যে জমা রাখে। ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো আমাদের দেহে রক্তই আছে কয় লিটার? 5 লিটারের মতো বা 4.5 লিটারের মতো। এর মধ্যে 1.5 লিটার রক্তই কোথায় জমা থাকতে পারে? লিভারে জমা থাকতে পারে। লিভারের ওজন কিন্তু এমনি এমনি বেশি না, লিভারের ওজন এই কারণে বেশি। বুঝতে পারছো? আচ্ছা, আজকে নিসা আসো নাই ভাইয়া, আসলে একটু হাত তুলে তো। নাফিসা বলো ভাই। আচ্ছা, 1 to 4 and 1 to 6 গ্লাইকোসিডিক বন্ড বলতে কি বোঝায়? ও আচ্ছা, এটা তো হচ্ছে কার্বোহাইড্রেটের পড়া। কার্বোহাইড্রেটের ওই যে স্টার্চ যেটা আছে, স্টার্চ দুই রকমের, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এর মধ্যে অ্যামাইলোজ গুলা 1 আর 4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়। আর অ্যামাইলোপেকটিন হচ্ছে 1 নাম্বার 4 নাম্বার কার্বন, অথবা 1 নাম্বার আর 6 নাম্বার কার্বন, দুইটা মিলে একসাথে যুক্ত হয়। এটা কার্বোহাইড্রেটের, বুঝছো? এটা হচ্ছে স্টার্চের আলোচনা। ওকে, আচ্ছা। আমি তোমাকে এটা পরে আরেক সময় যদি সময় পাই ডিটেলসে আমি আরেকবার বলবো না, ঠিক আছে? আমি যখন পরে আরেক সময় তোমাকে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? কারণ অনেকে আবার ভাববে যে কার্বোহাইড্রেট ভাইয়া কখন চলে গেল, পড়াচ্ছে লিভার। তো যেটাই বলতেছিলাম, তাহলে
এটা পড়লাম। এবার আমরা 3 নাম্বার স্টোরেজটা দেখি আর কি স্টোর করে। তারা স্টোর করে হচ্ছে ভিটামিন। কি স্টোর করে? ভিটামিন। ভিটামিন স্টোর করে। ভিটামিন স্টোরেজ। ভিটামিন স্টোর করে। হ্যাঁ, লিভারে 1500 মিলিলিটার ব্লাড থাকে। আচ্ছা, তো ভিটামিন স্টোর করে। এখন কি কি ভিটামিন স্টোর করে সেটা আমরা একটু জানি। মোটামুটি যত রকমের ভিটামিন আছে সবগুলাই সে কি করতে পারে? স্টোর করে রাখতে পারে। ভিটামিন কত রকমের আছে বলো তো? কয়টা ভিটামিন আছে? ভিটামিন এ, বি, বি, সি, ডি, ই, কে, এই 6টা ভিটামিন আছে। টোটালি 6টা ভিটামিন আছে। এর মধ্যে দেখো এ, ডি, ই, কে এটাকে আমি লাল কালি দিয়ে লিখলাম, আর বি আর সি কে আমি কি কালি দিয়ে লিখছি? নীল কালি দিয়ে লিখছি। কারণ কি? কারণ হচ্ছে বি আর সি এই দুটা ভিটামিন পানিতে দ্রবণীয়। এই দুটা ভিটামিন পানিতে দ্রবণীয়। হ্যাঁ। আর ভিটামিন কেডা, ভিটামিন কেডা, আমি এটাকে কেডা বলি, কে ই ডি এ। বলে না এই তুই কেডা, বা কেডা এসুস রে আমার ঘরে, এভাবে বলে না অনেকে? ঠিক আছে, তো কেডা, কে ই ডি এ, এইগুলো হচ্ছে লিপিডে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয়। এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। যেটা ফ্যাটে মেশে সেটা কিন্তু পানিতে মেশে না। ঠিক আছে, যেটা ফ্যাটে মেশে সেটা কিন্তু পানিতে মেশে না, কারণ তেল আর পানি একসাথে মেশে না। তাহলে যে ভিটামিনটা পানিতে মিশবে সেই ভিটামিনটা কিন্তু কি ফ্যাটে মিশবে না, আর যে ভিটামিনটা ফ্যাটে মিশবে সেই ভিটামিনটা কি পানিতে মিশবে না। পিছনে রিজন কি? ফ্যাট তেল আর জলে কি হয় না? মিল খায় না। তেল আর জল কখনো কি হয় না? মেলে না। তাহলে ভিটামিন কেডা এটা হচ্ছে কি ফ্যাটে দ্রবণীয়। আর ভিটামিন বিসি কোথায় দ্রবণীয়? পানিতে দ্রবণীয়। এবং প্রত্যেকটা ভিটামিনই কোথায় থাকতে পারে? লিভারে জমা থাকতে পারে। লিভারের আরেকটা সঞ্চয় ভূমিকা বা স্টোরেজ ফাংশন আমরা পড়লাম, সেটা কি? সেটা হচ্ছে এরা কি জমা রাখে? ভিটামিন জমা রাখতে পারে। ওকে, এবার হচ্ছে পিত্তরস। ঠিক আছে, স্টোরেজ অফ বাইল। স্টোরেজ অফ বাইল মানে কি? পিত্তরস সঞ্চয়। পিত্তরস সঞ্চয় আমরা পড়ছিলাম পিত্তরস তৈরি হয় কোথায়? লিভারে। আর পিত্তরস জমা থাকে কোথায়? দেখো আমরা পড়ছিলাম পিত্তরস বা বাইল তৈরি হয় লিভারে, আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। আমরা পড়ছিলাম, তাই না? তবে তৈরি হওয়ার পরে, লিভার থেকে তৈরি হওয়ার পরে কিছু পরিমাণ পিত্তরস বা বাইল লিভারেও জমা থাকে। কারণ সে তৈরি করতেছে, তো সে তো কিছু জমা রাখবেই তার কাছে। সে পুরোটাই দিয়ে দেয় হচ্ছে পিত্তথলিতে, তারপরেও সে কিছুটা নিজের কাছে জমা রাখবে। ঠিক আছে, তাহলে পিত্ত জমা রাখতে পারে কোথায়? লিভারে। তাহলে এখানে ডিটেলস কিছু লিখলাম না। সঞ্জনা হাত তুলছে, দেখি কি বলো। ফাইজা বলো ভাইয়া। ভাইয়া 2 নাম্বার পয়েন্টটা না দেখতে পারি নাই, নেট একটু ডিস্টার্ব দিছিল। কোনটা? 2 নাম্বার পয়েন্ট, ও, যে 2 ভিটামিনের নাম্বার আগে। রক্ত সঞ্চয়। এটা এটা ও খুব আচ্ছা। ইজি, এখানে তেমন কিছু বলি নাই। এখানে বলছি যে আমাদের লিভারের মধ্যে 1.5 লিটার বা 1500 মিলিলিটার ব্লাড জমা থাকতে পারে। এই জন্য লিভারের এত ওজন। লিভারের ওজন কিন্তু 2 থেকে 2.5 কেজি, বা অনেক বই লিখছে 1.5 থেকে 2 কেজি। এর মধ্যে সে 1500 মিলিলিটার ব্লাড জমা রাখতেছে। হ্যাঁ, সে ব্লাড জমা রাখে। তাহলে পিত্তরস সঞ্চয় থেকে তেমন কিছু বলার নাই। এরপরে সে সে ফ্যাট ও অ্যামাইনো অ্যাসিডে জমা রাখতে পারে। কি জমা রাখতে পারে? ফ্যাট আর অ্যামাইনো অ্যাসিড, যতটুকু দরকার অতটুকু, বেশি জমা রাখতে পারে না। ফ্যাট আর অ্যামাইনো অ্যাসিড সে জমা রাখতে পারে। আর 6 নাম্বার হচ্ছে সে খনিজ পদার্থ জমা রাখে। খনিজ পদার্থ সঞ্চয় মানে কি? মিনারেলস। হ্যাঁ, খনিজ পদার্থ মানে কি? মিনারেলস। সে কি রাখে? খনিজ পদার্থ জমা রাখে। কি কি খনিজ পদার্থ জমা রাখে সে? আহ কপার জমা রাখে, সে জিঙ্ক জমা রাখে, আয়রন তো খুব কমন, সে তো আয়রন খুব জমা রাখে। হ্যাঁ, আয়রন জমা রাখে, কোবাল্ট জমা রাখে। ঠিক আছে, এগুলো সে খুব কমনলি জমা করে। ওকে, তাহলে আমাদের বইয়ে এই 6টাই দেওয়া আছে। আমাদের বইয়ে তার সঞ্চয় ভূমিকায় 6টাই দেওয়া আছে। কি কি? প্রথমে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে তারপর জমা রাখে, এটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। তারপরে কি? রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয়টা কি? সে ব্লাডকে জমা রাখবে। কতটুকু? 1500 মিলিলিটার ব্লাড জমা রাখবে। তারপরে কি? ভিটামিন সঞ্চয়। সে ভিটামিন স্টোর করবে। এ বি সি ডি ই কে, এর মধ্যে কেডা, কেডাটা হচ্ছে কি ফ্যাটে সলিউবল, আর বিসি হচ্ছে পানিতে সলিউবল, পানিতে দ্রবণীয়। আর সে পিত্তরস সঞ্চয় করবে, অর্থাৎ বাইল সঞ্চয় করবে। সে ফ্যাট আর অ্যামাইনো অ্যাসিড স্টোর করবে, এবং সে কপার, জিঙ্ক, আয়রন, কোবাল্ট এক্সেট্রা এইসব কি মিনারেলস বা খনিজ লবণে কি করতে পারবে? সঞ্চয় করতে পারবে। এই হচ্ছে সঞ্চয় ভূমিকা। ফ্রিকুয়েন্টলি আসে পরীক্ষায়। সৃজনশীলের যকৃতে সঞ্চয় ভূমিকা ব্যাখ্যা করো। ডেসক্রাইব দ্য স্টোরেজ ফাংশন অফ লিভার। খুবই কমন, খুবই কমন। ঠিক আছে, তখন যদি তুমি এই চিত্রটা আঁকায় দিতে পারো না, তুমি যদি এই চিত্রটা আঁকায় দিতে পারো তাহলে কিন্তু আরো ভালো হবে। কি করবা?
একটা করে লাইন লিখবা, মানে গ্লাইকোজেন সঞ্চয় লিখবা, লিখে এক লাইন লিখে দিবা। রক্ত সঞ্চয় এক লাইন, ভিটামিন সঞ্চয় দিয়ে এক লাইন কিছুটা লিখে দিবা। তারপরে হচ্ছে বাইল সঞ্চয় দিয়ে এক লাইন লিখে দিবা। এক লাইন, এত বেশি ব্যাখ্যা করার দরকার নেই, তোমাদের বই অনেক কিছু লিখছে, এত বেশি কিছু বলার দরকার নাই। চিত্র যদি আঁকা দিতে পারো খুবই ভালো, চিত্র আঁকায়া এই 6টা পয়েন্ট লিখে এক লাইন করে লিখে দিবা, এনাফ। তোমাকে 3-এ 3, 4-এ 4 দিবে, এবং এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন। ঠিক আছে? আমাদের বডিতে টোটাল 4.5 থেকে 5 লিটার ব্লাড থাকে। হ্যাঁ, আমাদের বডিতে 4.5 থেকে 5 লিটার ব্লাড থাকে। কোন কোন বইয়ে লেখছে, যেমন আমরা নিজে মেডিকেলে পড়ছি 5.2 লিটারও থাকতে পারে ছেলেদের বডিতে। ওকে, এবার দেখি গল্প ভাইয়া হাত তুলছো, গল্প বলো। ভাই ঘন সেমি আর মিলিলিটার কি সেম? ঘন সেমি ঘন সেন্টিমিটারটা, ঘন ঘন সেন্টিমিটার যেটা, এটা হচ্ছে একটা জায়গা, একটা স্পেসে কতটুকু আছে সেটা আমি হিসাব করতেছি, একটা জায়গা। বইয়ে ওটাই বইয়ে তো ভাই লেখা প্রায় 1500 ঘন সেমি রক্ত। এটা একটু ঘন কনফিউশন লাগে। ঘন মিলিলিটার হবে এটা, ঘন সেন্টিমিটার আমিও আচ্ছা দেখতেছি, এটা ঘন মিলিলিটার করে নাও, ঘন মিলিলিটার হবে। ঘন সেন্টিমিটার তো একটা জায়গা, ঘন সেন্টিমিটার তো একটা জায়গা। সেন্টিমিটার তো একটা, সেন্টিমিটার কিসের একক বলো তো? দৈর্ঘ্য না দৈর্ঘ্য দৈর্ঘ্য। দৈর্ঘ্য? আমরা কি রক্তকে কি দৈর্ঘ্য হিসাব করি, না না এই আমরা জন্যই ভাই আয়তন হিসাব করি? কনফিউশন লাগতেছে, এই জন্যই ঠিক আছে, কনফিউশন ওরা লাগতেছিল। সিসি লিখতে যায় এভাবে লিখছে, সিসি লিখতে যায় এভাবে লিখছে, বুঝছো? সিসি, ঘন সেন্টিমিটার কি সিসি বলে, কিন্তু এখানে আসলে সিসি ইউজ করা ঠিক না। সিসি বলতে তার ক্যাপাসিটি, একটা জিনিসের ক্যাপাসিটি কত, তখন আমি সিসি বলবো। যেমন বলে না হোন্ডা 100 সিসি, 120 সিসি, তার মানে হচ্ছে তার মধ্যে 100 সিসি মানে ফ্লুইড আমি ঢালতে পারবো। দুটো তো এক জিনিস না, মিলিলিটার করে নাও এটাকে। ঠিক আছে, আচ্ছা ভাই। ওকে। সাদমান হক বলো। তবে ইয়া সিসি আপনার ঘন সেন্টিমিটার, এটাও তো আমরা জায়গা বুঝায় না, মানে হইতেছে একটা স্পেস টাইপের তো বুঝায়, আচ্ছা, আয়তন যে। রক্ত তুমি কতটুকু রাখবা? তুমি রাখতে চাচ্ছ 1500 ঘন সেন্টিমিটার রক্ত রাখবা, মানে 1500 ঘন সেন্টিমিটার জায়গায় তুমি রক্তটা রাখবা, এইভাবে বলতে পারো তুমি। আমি এত কমপ্লেক্স না করে ডাইরেক্ট আমরা বলি না যে 1500 মিলিলিটার ব্লাড থাকবে, সহজ হয়ে গেল। ঠিক আছে, কতটুকু জায়গা আছে এটা দেখার থেকে কতটুকু ব্লাড রাখতেছি এটা দেখা বেশি ভালো না? যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা তো আমি ব্লাড নাও রাখতে পারি। তোমার ঘরে ধরো অনেক জায়গা আছে, এখন তুমি সেখানে খেলে একটা বেড ফালাইলা আর কিছু ফালাইলা না, এটা তো তোমার ইচ্ছা। অথবা তুমি একদম গুদাম বানায় রাখলা, এটাও তো তোমার ইচ্ছা, তাই না? সে থেকে তুমি এটা ভালো, তুমি কতটুকু ব্লাড আছে এটুকু বলো, এটা তো সব থেকে ভালো, তাই না? আচ্ছা, তাহলে আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা বা স্টোরেজ ফাংশনটা পড়লাম। এখন যেটা সব থেকে বড় মেটাবলিক ফাংশন, যেটা বেশি আসে, বিপাকীয় ভূমিকা, এটা আমরা দেখবো। যকৃতের কি ভূমিকা, বিপাকীয় ভূমিকা। আজকে আমরা শুধু যকৃৎ নিয়েই পড়বো। ঠিক আছে, এটাকে তোমরা 1500 মিলিলিটার বানাই নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নাফিসা 1500 মিলিলিটার হবে। ওকে, আচ্ছা মাঝখানে একটা কথা বলি। সেই কথাটা হচ্ছে, তোমাদের মধ্যে এখনো যাদের যাদের পেমেন্ট বাকি, তোমরা একটু কাইন্ডলি পেমেন্টটা করে দাও। সামনে তো ঈদ, তাই না? সামনে তো ঈদ, সো ঈদের আগে তোমরা একটু যাদের পেমেন্ট বাকি, যতটুকু বাকি পেমেন্টটা তোমরা কমপ্লিট করে ফেলো। বা যারা এখনো পেমেন্ট দাও না, যারা এখনো বিভিন্ন প্রবলেমের কারণে দিতে পারো না, তারা একটু কাইন্ডলি পেমেন্টটা কমপ্লিট করে ফেলাও। আর হচ্ছে যারা দিছো তারা তো দিছোই, যারা দিছো তাদের জন্য তো আর না। আর হচ্ছে ঈদের বন্ধ কবে দিবেন? ঈদের ছুটি হচ্ছে এই সপ্তাহটা ক্লাস হবে, কালকেও ক্লাস হবে, পরশুদিনও ক্লাস হবে, অর্থাৎ সোমবারও ক্লাস হবে, মঙ্গলবারও ক্লাস হবে, বুঝছো? এই সপ্তাহটা ক্লাস হয়ে তারপরে বন্ধ। ঈদের পরে কবে খুলবো জানাই দিব মঙ্গলবারে। ঠিক আছে, ঈদের বন্ধ। আমি চাইছিলাম তোমাদেরকে 30 তারিখ পর্যন্ত পড়ানোর জন্য, 30-31 তারিখ পর্যন্ত পড়ানোর জন্য, কিন্তু আমার আবার উদ্ভাসে ক্লাস আছে 29 তারিখ আর 30 তারিখ। তোমরা যদি চাও 31 তারিখ পড়াইতে পারি আমি, 31 তারিখে আমার উদ্ভাসে কোনো ক্লাস নাই, বুঝছো? পড়তে পারো চাইলে 31 তারিখে, ঈদের আগের দিন আমরা একটা শুভেচ্ছা ঈদ মিলনী করতে পারি একটা, চাইলে পড়াবো না, গল্প করব, আড্ডা দিব। সবাই তো আমরা খালি পড়লামই, তাই না? তাহলে একটা আড্ডা দিতে পারি 31 তারিখ, তোমরা যদি রাজি থাকো তাহলে 31 তারিখ করতে পারবো। হ্যাঁ, পেমেন্ট কি আগামী মাসেরটা? না, আগামী মাসের পেমেন্টের কথা বলি নাই, এই মাসে যারা এখনো দেওয়া নাই তাদেরটা বলছি, বুঝছো? মানে নতুন মাসের পেমেন্ট আমি এখনই কেমনে নিব? যেমন তোমরা তো পড়তেছো জুলাইয়ে, আগস্টের পেমেন্ট তো আর আমি জুলাই নিব না। যারা একবার পেমেন্ট করছো তাদের তো পেমেন্ট দেওয়া লাগতেছে না, যারা এখনো করো নাই তাদের কথা বলতেছি। আর কেউ যদি আগে দিতে চাও, আগস্টের আগে দিতে চাও, যে ভাইয়ের ঈদ, ঠিক আছে আগে দিতে, সেটা তোমার নিজস্ব ব্যাপার, আমি চাচ্ছি না। দিতে চাইলে আমি নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু যারা দেও নাই আর কি, জুলাইয়েরটা দেও না তাদেরটা বলছি আর কি। আগস্টটা দেওয়া লাগবে না, আগস্ট মাস তো আসলোই না, তাহলে পেমেন্ট কেন নিবো আমি? ওকে,
তো ঠিক আছে, তাহলে আমরা দেখি 31 তারিখে একটা ঈদ শুভেচ্ছা মিলন করব। ওইখানে আমরা যেটা করতে পারি, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সব একসাথে, একসাথে 100 জন, 100 জন হবে না, 100 জন হবে না, মোটামুটি 80-90 জন হবে। তোমরা জেনে খুশি হবে, আমার এখানে তো একটু আগে দেখলাম 41 জন স্টুডেন্ট। ফার্স্ট ইয়ারে কিন্তু আমি সেটা দেখলাম যে 50 জন স্টুডেন্ট ক্লাস করে, মানে এভারেজে, অনেকে ক্লাস করতে পারে না সেই টাইমে, এভারেজে 50 জন ক্লাস করে ফার্স্ট ইয়ারে। আর এখানে পেমেন্ট করছে এরকম 40 জনের বেশি, কয়েকজন এখনো পেমেন্ট করে নাই, যাই হোক। তো বাকিরা কিন্তু করছে আর কি। যাই হোক, তো মোটামুটি 50 জন কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের ফ্যামিলিতে আছে, আর সেকেন্ড ইয়ারের ফ্যামিলি তো এরকম 40 জনের বেশি আছে। কত হইলো 40 আর 50 কত 90। আচ্ছা, আবার আমাদের ইংলিশ ভার্সন একটা ব্যাচ আছে ফার্স্ট ইয়ার, ওরা শুধু ইংলিশ ভার্সন পড়ে, ঠিক আছে, ইংলিশ ভার্সন পড়ে ওরা ওরা ওখানে আছে 16 জন, ওখানে আছে 16 জন ইংলিশ ভার্সন। তো ওদের আবার পেমেন্ট অনেক বেশি, ওরা 1000 করে প্রতি মাসে পে করে, ঠিক আছে। ওখানে আছে 16 জন, তাহলে কত হইলো সব মিলে কত হয় ভুলে গেলাম তো, আমি নিজেও জানি না আমার কত স্টুডেন্ট। 105 জন হয়, তাই না? আমার এখানে কিছু পরীক্ষার্থী স্টুডেন্ট আছে, পরীক্ষার্থীদের তো আলাদা কোনো ব্যাচ নাই, পরীক্ষার্থীরা যারা পরীক্ষার্থী মানে এবার পরীক্ষা দিবে, তারা ফার্স্ট ইয়ারের সাথেও ক্লাস করে, আবার তোমাদের সাথেও ক্লাস করে। বুঝতে পেরেছো? দেখছো কত কত পরিশ্রম করে পরীক্ষার্থীরা, আমরা একটা ক্লাস করেই পারি না, ওরা 2 জায়গায় ক্লাস করতেছে, বুঝছো? তো সব মিলে কিন্তু স্টুডেন্ট হয়ে যায় 110-এর উপরে। তো দেখি ঈদের আগের দিন আমরা সবাইকে একসাথে ডাকবো। এখন আমার তো জুমের ক্যাপাসিটি 100 জন, 100 জনের বেশি তো আবার ঢুকতে পারবে না। যাই হোক, 100 জন একসাথে হবে না। 31 তারিখে তাহলে অ্যানাউন্সমেন্ট থাকলো, সবাই একসাথে আমরা মিলিত হবো, হ্যাঁ, একসাথে মিলিত হয়ে আড্ডা দিব একটা। ওকে, ঠিক আছে, খাওয়াই তো হবে, কি খাওয়াবো? আচ্ছা যাও, আমি তোমাদেরকে খাবারের ছবি দেখাই নিব, তোমরা খেয়ে নিও। বিরিয়ানির ছবি দেখাবো, বিরিয়ানি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা যকৃতের বিপাকীয় ভূমিকাটা পড়ি, মেটাবলিক ফাংশন। ওকে, সালামি দিবেন না ভাইয়া? না, সালামি আমি কেন দিব, তোমরা আমাকে পেমেন্ট দিবা মিয়া, আমি কেন সালামি দিব? আমি অভাবে আছি। তোমাদের আন্টিকে নিয়ে কতদিন হাসপাতালে ছিলাম, তোমাদের আন্টি জানোই তো, তোমাদের আন্টি অসুস্থ। তো তোমাদের আন্টি নিয়ে প্রতি মাসেই মানে হাসপাতালে দৌড়াইতে হয়, প্রতি মাসেই প্রতি 1.5 মাস অন্তর 2 ব্যাগ ব্লাড দিতে হয়, প্রতি 1.5 মাস পর পর তোমাদের আন্টিকে, মানে আমার আম্মুকে আর কি। 2 মাস পর পর, 1.5 মাস পর পর 2 ব্যাগ ব্লাড দেওয়া লাগে, কেমোথেরাপি দেওয়া লাগে, 21 দিন পর পর, 21 দিন পর পর কেমোথেরাপি দেওয়া লাগে, ঠিক আছে। তো আম্মুকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগে, যখনই হাসপাতালে যাওয়া লাগে বা সব ঝামেলা থাকে তখন তোমাদের স্কিপ দিই, পড়া বন্ধ দিই। এটা আবার মেকআপ করে দিবো, যেমন গতকালকে হাসপাতালে ছিলাম তো এখানে পড়াইতে পারি নাই, এটা ইনশাল্লাহ সোমবারে পড়াই দিব, মানে আগামীকালকে পড়াই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আমি ট্রাই করি তোমাদেরকে যতটুকু দেওয়া যায়, মাঝে মাঝে আসলে পারি না, মানে এত ব্যস্ততার মাঝখানে পারি না। আচ্ছা, অনেক গল্প হয়ে গেছে, চলো এখন পড়ি। যকৃতের বিপাকীয় ভূমিকা। রিফা আসো ক্লাসে? রিফা থাকলে একটু রেজেন করো তো। আছে, গুড। মেটাবলিক ফাংশন, মেটাবলিজম কি তো তোমাদের বললামই, এখন আমরা মেটাবলিক ফাংশনটা নিয়ে পড়বো, অর্থাৎ যকৃতের বিপাকীয় ভূমিকা যেটাকে বলে। তো বিপাকীয় ভূমিকার মাধ্যমে প্রথমে আমরা আসবো শর্করা বিপাক, শর্করা বিপাক বা মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, মেটাবলিজম অফ কার্বস। কার্বস মানে কি? কার্বোহাইড্রেট। আজকে কোনো ভিডিও টিডিও দেখাবো না, মানে থ্রিডি মিডি কিছু দেখাবো না, কারণ আজকে থ্রিডি দেখানোর মতো কিছু নাই। ওকে, তো যেটা বলতেছিলাম মেটাবলিক ফাংশন বা বিপাকীয় ভূমিকা। দেখো একটু আগে আমরা পড়লাম না গ্লাইকোজেনেসিস, মনে আছে? গ্লাইকোজেনেসিস মনে আছে কি? আছে মনে? একটু আগে যে গ্লাইকোজেনেসিস বলছিলাম, গ্লাইকোজেনেসিস অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন বানানো, এটাই মেটাবলিক ফাংশনের মধ্যেই পড়বে, কারণ এটা এক ধরনের মেটাবলিজম, কারণ গ্লুকোজ নিয়ে তুমি কাজ করতেছো। কি বলছিলাম? খাবারের যে কোনো কাজ পরিপাক নালী ব্যতীত অন্য জায়গায় যদি হয় সেটাকে আমরা বলবো বিপাক। অর্থাৎ এনি রিয়াকশন অফ ফুড পার্টিকেলস, সেটা প্রোটিন হোক, কার্বোহাইড্রেট, লিপিড হোক, এনি রিয়াকশন অফ ফুড পার্টিকেলস অকারিং এক্সেপ্ট দ্য ডাইজেস্টিভ ক্যানেল, অর্থাৎ খাবারের যে কোনো বিক্রিয়া পরিপাক নালী ব্যতীত অন্য কোথাও যদি হয় তাহলে সেটাকে আমি বলবো বিপাক। লিভারে হচ্ছে, লিভারে হচ্ছে, তাহলে এটা বিপাক।
গ্লুকোজকে গ্লাইকোজেন বানাইছিলাম আমরা, তাহলে এটা বিপাক। আবার কি করছিলাম, আবার আমরা গ্লুকোজের যখন অভাব হয় তখন গ্লাইকোজেনকে আবার কি বানাইছিলাম, মনে আছে? গ্লাইকোজেনকে কি বানাইছিলাম? গ্লুকোজ বানাইছিলাম, তাই না? তো এটাও কি, এটাও হচ্ছে একটা বিপাকীয় ভূমিকা। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এই যে সেটাকে বলে গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর এখন আমি কি বানাচ্ছি, এখন আমি বানাচ্ছি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, যখন আমাদের শরীরে গ্লুকোজের অভাব হয়ে যায়। এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। ইভেন দো অশর্করা, যেখানে কোনো কার্বোহাইড্রেট নাই, যেখানে কোনো কার্বোহাইড্রেট নাই সেখান থেকেও হইতে পারে। তাহলে আমরা এই গ্লাইকোজেনটাকে কেটে দিই, গ্লাইকোজেনটাকে কেটে দিই, কেটে এখানে ধরো আমি অ্যামাইনো অ্যাসিড লিখি, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কেটে কার্বোহাইড্রেট? ইয়েস অর নো? অ্যামাইনো অ্যাসিড কেটে কার্বোহাইড্রেট? নো, অ্যামাইনো অ্যাসিড কোনো কার্বোহাইড্রেট না। তাহলে আমি এখানে অ্যামাইনো অ্যাসিড থেকে আমি কার্বোহাইড্রেট বানাই ফেলতেছি, স্ট্রেঞ্জ না কত? এটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। নিও মানে না, নিও মানে না, কার্বোহাইড্রেট নাই বাট সেখান থেকে আমি কি বানাই ফেলবো, কার্বোহাইড্রেট বানাই ফেলবো, এটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। এটাও লিভারে হয় যখন কার্বোহাইড্রেটে খুব ক্রাইসিস দেখা দেয়, খুব ক্রাইসিস যখন দেখা দেয় তখন। জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে আমরা শর্করার বিপাক দেখলাম, কার্বোহাইড্রেট মেটাবলিজম দেখলাম, ঠিক আছে? কার্বোহাইড্রেট মেটাবলিজম দেখার পরে এখন আমরা প্রোটিন মেটাবলিজম দেখবো, প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম মানে কি? প্রোটিনের বিপাক। আচ্ছা, এখানে এক নম্বরে কি আছে? এখানে এক নম্বর আছে ডি অ্যামিনেশন। ডি অ্যামিনেশন এটা কি জিনিস? এখন আমরা ডি অ্যামিনেশনটা দেখবো। দেখো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা আমি আবার আঁকাই। অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে NH2 CH3 COOH, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে অ্যামাইনো মূলক, এটা হচ্ছে অ্যাসিড মূলক। অ্যামাইনো অ্যাসিড তোমরা যারা আগে ক্লাস করছো তারা জানো। এখন আমাদের লিভারের একটা সমস্যা কি, সে অ্যামাইনো অ্যাসিড জমা রাখতে পারে কিন্তু অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড জমা রাখতে পারে না। সে কি করতে পারে না? অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড জমা রাখতে পারে না। এই জন্য সে কি করে জানো? সে এই যে এই অ্যামাইনো মূলকটা আছে না, এই অ্যামাইনো মূলকটাকে ভেঙে দেয়, ভেঙে বাদ দিয়ে দেয়, ভেঙে বাদ দিয়ে দেয়, যাতে অ্যামাইনো অ্যাসিড না থাকে, শুধু অ্যাসিড থাকে। আর অ্যাসিডটাকে পরে সে ভেঙে ফেলে। তাহলে সে কি করতেছে, লিভার কি করতেছে, আমাদের বডির অ্যামাইনো অ্যাসিড গুলাকে, যেগুলো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, এইগুলা থেকে অ্যামাইনো মূলকটাকে ভেঙে বাদ দিয়ে ফেলতেছে। আচ্ছা, বাদ দেওয়াকে ইংলিশে কি বলে? বাদ দেওয়া, বাদ দেওয়াকে বলা হয় ডি। আর দুই মানে হচ্ছে ডাই, এটা কিন্তু অনেকেরই কনফিউশন হয়। আমি এটা কোর্স রসন পড়ানোর সময় বলছিলাম, ডাই মানে দুই আর ডি মানে বাদ দেওয়া। যেমন আমরা ডিঅ্যাক্টিভ করি না ফেসবুক, ফেসবুকে আমরা কি করি? ডিঅ্যাক্টিভ করি। তাহলে ডিঅ্যাক্টিভ মানে কি? বাদ দিয়ে ফেলা, অ্যাক্টিভ নাই এরকম, ঠিক আছে? তাহলে এখানে আমি কি বাদ দিচ্ছি? অ্যামাইনো মূলককে বাদ দিচ্ছি। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডি অ্যামিনেশন প্রক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডি অ্যামিনেশন প্রক্রিয়া। আর সে কি করে? আরো একটা কাজ করে, রক্তের কিছু প্লাজমা প্রোটিন থাকে, তোমরা এগুলো নাম পড়ছো? দেখি পড়ছো কিনা। অ্যালবুমিন, এগুলোর নাম তো পড়ার কথা। অ্যালবুমিন, গ্লোবিউলিন, পড়ছো এগুলোর নাম 9-10-এ? ফিব্রিনোজেন পড়ছিলাম, মনে নাই। আচ্ছা, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো কোষ রসায়নও ছিল। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হচ্ছে রক্ত রসে থাকা কিছু প্রোটিনের নাম। কোথায় থাকে? রক্ত রসে থাকে।
এবং এটা মনে রাখার টেকনিকও আছে। টেকনিকটা হচ্ছে আগে গেলে ফুল পাবে, আগে গেলে ফুল পাবে, এটা মনে রাখার একটা টেকনিক, জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে এইগুলো কিন্তু প্রোটিন, এগুলা কি প্রোটিন, এই প্রোটিনগুলো তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। তাহলে এটা লিভারে তৈরি হয়। লিভার কি করে, রক্তের এই প্রোটিনগুলো তৈরি করে। রক্তে যদি এই প্রোটিনগুলো না থাকতো তাহলে রক্তের কণিকাগুলো বাঁচতে পারতো না, রক্ত কখনো জমাট বাঁধতো না। ঠিক আছে, এই প্রোটিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো লিভারে তৈরি হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা প্রোটিন, যেহেতু এটা ফুটিন মানে প্রোটিন, প্রোটিন তৈরি হয় কি দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কোথায় হচ্ছে, এটা হচ্ছে কোথায়, লিভারে। তাহলে এটা লিভারের মেটাবলিজম বা লিভারের একটা ফাংশন বা লিভারের একটা কাজ, তাই না? এটা আমাদের জানতে হবে। ওকে, লিভারের আমরা আরো একটা কাজ জানলাম। এবার 3 নাম্বার কাজে যাই, চলো আমরা 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ যেটা আছে সেটা হচ্ছে ফ্যাট বিপাক, ফ্যাট মেটাবলিজম। এখান থেকে তেমন কিছু বলার নাই। আমাদের লিভার অতিরিক্ত ফ্যাটও জমা রাখতে পারে না, এই জন্য অতিরিক্ত ফ্যাটও সে কি করে দেয়, ভেঙে দেয়। যখন খাবারের অভাব হয় তখন অতিরিক্ত ফ্যাটকে ভেঙে সে কার্বোহাইড্রেট বানায় ফেলে। এখান থেকে তেমন কিছু বলার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আরবিসি। আরবিসি মানে কি, আরবিসি মানে কি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা লিভার তৈরিও করে আবার ফেটও করে। ফেট মানে কি, ভাঙা। লিভার লোহিত রক্তকণিকা তৈরিও করে আবার লোহিত রক্তকণিকাকে ভেঙেও দেয়, দুটাই করে। লোহিত রক্তকণিকাকে তৈরিও করে আবার লোহিত রক্তকণিকাকে ভেঙেও দেয়। তাহলে লোহিত রক্তকণিকা কোথায় হয়, অস্থিমজ্জা আর লিভারে। বোন মেরু আর লিভারে কি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। আর ভাঙে কোথায়, লিভারে। ঠিক আছে, বুঝছো? এখন দেখো কিভাবে ভাঙে, এটা আমরা দেখি। এই তোমরা একটু একটু আমাকে একটু একটু টাইম দাও, আর 2টা মিনিট টাইম দাও। ইমার্জেন্সি ফোন, আমার আম্মু একটু বাইরে গেছে তো ইয়ে করতে, এই ওষুধ কেনার কাজে। একটু সময় দাও আমাকে।
আচ্ছা, ওয়েলকাম, চলে আসছি। কি জানি পড়াইতেছিলাম? ও, হিমোগ্লোবিন মানে লোহিত রক্তকণিকা কিভাবে ভাঙে। হ্যাঁ, কিভাবে ভাঙে লোহিত রক্তকণিকা সেটা আমরা দেখবো। দেখো, আর শোনো, ক্লাস করতে আসলে একটু সময় নিয়ে আসবা, তাড়াহুড়া করলে হয় না, বুঝছো? 4টার সময় ক্লাস আছে, অমুক জায়গায় ক্লাস আছে, এত তাড়াহুড়া করলে হয় না। যে কোনো জায়গায় ক্লাস শুরু করলে সেখানে একটু 2-4 মিনিট এমনি লেট করে, আমি তো শুরুতে 4-5 মিনিট এমনি লেট করে ফেলি, একটু সময় নিয়ে আসতে হবে। ঠিক আছে? এরকম ঘুরি ধরে পড়ানো যায় না, যে ঘুরি ধরে 1 ঘন্টা পড়াবো, এগুলো আমার ভালো লাগে না, বুঝছো? ঘুরে ধরে পড়ানো যায় না। আচ্ছা, তো আমরা এখন আম, রক্ত রক্ত কণিকা ভাঙন দেখবো। হ্যাঁ, লোহিত রক্ত কণিকা কিভাবে ভাঙে, তৈরি হওয়ার মেকানিজম অনেক কঠিন, এগুলো আমরা মেডিকেল উঠলে শিখবো। কিভাবে ভাঙে এটা আমরা চলো একটু দেখি। দেখো, লোহিত রক্ত কণিকা একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই হিমোগ্লোবিনের কারণে রক্তের রং কি হয়? লাল হয়। হ্যাঁ, এই হিমোগ্লোবিনটা না হিম আর গ্লোবিন দিয়ে তৈরি, হিম এবং গ্লোবিন দিয়ে তৈরি। হিম আর গ্লোবিন। হিম কি? হিম মানে হচ্ছে আয়রন, আয়রনকে হিম বলে। হ্যাঁ, হিম মানে হচ্ছে আয়রন আয়ন, আয়রন আয়ন Fe2+। ওকে, আর গ্লোবিন একটা প্রোটিন, গ্লোবিন একটা কি প্রোটিন, গ্লোবিন একটা প্রোটিন। দেখো, মনে আছে গ্লোবিউলিনের কথা বলছিলাম একটু আগে, আমি একটা প্রোটিনের নাম বলছিলাম গ্লোবিউলিন। হ্যাঁ, গ্লোবিউলিন, গ্লোবিউলিন লিখে ফেলছে, এটা গ্লোবিউলিন হবে আর কি, এটা প্রোটিনের নাম। তাহলে একটা লোহিত রক্তকণিকার বয়স যখন 120 দিন হয়ে যায়, কারণ একটা লোহিত রক্তকণিকার বয়স কত, 120 দিন বাঁচে সর্বোচ্চ। 120 দিন হয়ে গেলে সে যখন লিভারে যায়, লিভার তাকে ভেঙে ফেলে এভাবে। কিভাবে ভাঙে? হিম আর গ্লোবিনকে আলাদা করে দেয়। হিম আর গ্লোবিনকে কি করে দেয়? আলাদা করে দেয়। হ্যাঁ, অর্থাৎ আয়রনটাকে আলাদা করে ফেলে, প্রোটিনটাকে আলাদা করে ফেলে, আয়রনটাকে আলাদা করে ফেলে, প্রোটিনটাকে আলাদা করে ফেলে। প্রোটিনটা কি হয়? প্রোটিনটা আবার চলে যায় ব্লাডে, প্রোটিনটা আবার ব্লাডে চলে যায়, ব্লাডে যায় এবং নতুন করে লোহিত রক্তকণিকা বানানোর কাজে ব্যবহার হয়। আর এই আয়রনটার কি হয়? আয়রনটা আয়রনটা কিছুক্ষণ পরে বিলিভার্ডিনে পরিণত হয়। বিলিভার্ডিন, বিলি বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। বিলিভার্ডিনের কালার কি? সবুজ। কিসে পরিণত হয়? বিলিভার্ডিনে। আর বিলিভার্ডিনটা কিছুক্ষণ পরে পরিণত হয়ে যায় বিলিরুবিনে। কিসে পরিণত হয়? বিলিরুবিন। বিলিরুবিনের নামটা শুনছো তোমরা? জন্ডিস রোগীর যে বিলিরুবিন বেড়ে যায়, বিলিরুবিন। এবং বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। মনে থাকবে? তাহলে কি হয়? আয়রন থেকে বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়। ওকে, হ্যালো। আজকে খুব ঝামেলা, বুঝছো? আজকে খুব ঝামেলা। তাহলে আমি কি পেয়ে গেলাম? বিলিরুবিন পেয়ে গেলাম। এই বিলিরুবিনের রং হলুদ। যারা জন্ডিস রোগী এদের কোথায় সমস্যা হয় বলো তো? জন্ডিস রোগীদের কোথায় সমস্যা হয়? লিভারে সমস্যা হয়, তাদের লিভার ড্যামেজ হয়ে যায় জন্ডিস রোগীদের। আর লিভার ড্যামেজ হয়ে গেলে কি হয়? লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায়। ধরো একটা রোগীর 60% লিভার ড্যামেজ হয়ে গেল, কত পার্সেন্ট? 60%। এই 60% কি ব্লাড ছিল না? লোহিত রক্তকণিকা ছিল না? আর আমি একটু আগে পড়ছি 1500 মিলিলিটার ব্লাড থাকে কোথায়? লিভারে। তাহলে যে ব্যক্তির 60% লিভার ড্যামেজ, তার কি 1500 এর 60% কত হয়? 1500 এর 60% কত হয়? 6×15 = 90, মোটামুটি 900 মিলিলিটার ব্লাড, মানে 1 লিটার ব্লাড তার কি হবে? নষ্ট হবে শরীরে। আর এই 1 লিটার ব্লাডের মধ্যে লোহিত রক্তকণিকা আছে, আছে না? এই লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাবে। আর লোহিত রক্তকণিকা নষ্ট হলে কিসে পরিণত হয়? শেষে বিলিরুবিনে পরিণত হয়। এই বিলিরুবিন গুলা সারা দেহের মধ্যে ছড়ায় যাবে। নর্মালিও আমাদের দেহে বিলিরুবিন তৈরি হচ্ছে, ওটা অল্প মাত্রায়, এই জন্য এটা কোনো এফেক্ট করে না। কিন্তু যখন 1 লিটার ব্লাড নষ্ট হয়ে যাবে আমাদের শরীরে, তখন 1 লিটার ব্লাডের বিলিরুবিন কি হবে? সারা শরীরের মধ্যে ছড়ায় যাবে। আর সারা শরীরের মধ্যে ছড়াই গেলে তোমার সারা শরীর কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। এই জন্য জন্ডিস হলে রোগীর কি হয়? রোগীর শরীর হলুদ হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্যই
কি হয়, রোগীর শরীর হলুদ হয়ে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আমার একটা ইমার্জেন্সি কাজ করছে, বুঝছো, খুব ঝামেলায় পড়ে গেছি আজকে আমি, মানে বারবার বারবার ঝামেলা উঠতে হচ্ছে। তো এখন তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একটা 10 মিনিটের ব্রেক দিয়ে আবার শুরু করতে পারি, অথবা তোমরা যদি চাও তাহলে আজকে এখানে শেষ করতে পারি। কোনটা বলো, কোনটা করবা? তোমরা কি ক্লাস কন্টিনিউ করতে চাও নাকি আজকে শেষ করতে চাও? ইয়েস অর নো? ক্লাস কন্টিনিউ করতে চাও নাকি শেষ করতে চাও? দেখি, ভোট দাও, ভোট দাও, চ্যাটে লিখে লাভ নেই, ভোট দাও। আমাদের তো শেষ হলো না। আচ্ছা, বাকিগুলো আবার ইজি আছে। ভোটে তো দেখতেছি ভোট 50-50 হইতেছে রে। সবাই ভোট দাও, সবাই ভোট দাও। বাকি আছে হচ্ছে হরমোনের ভাঙন, হরমোনের ভাঙন। দেখি আমি বইটা নিই, আমার বইটা কোথায়? এই তো, দেখো তোমরা একটু সবাই বইয়ে দেখো, বাকি আছে হরমোনের ভাঙন। লিভার হরমোন ভেঙে দেয়। লিভার কি করে হরমোন ভাঙতে পারে? বিষ অপসরণ, বিষ অপসরণ। আমাদের শরীরে যে বিষগুলো তৈরি হয় রক্তের মধ্যে দিয়ে, এগুলো লিভারে যায়। লিভার করে কি সেই বিষগুলোকে ভেঙে দেয়। বুঝছো? তাপ উৎপাদন, এই যে এত বিক্রিয়া হচ্ছে, এত বিক্রিয়া হলে কি হবে? এত বিক্রিয়া হলে অনেক তাপ হবে না? যকৃতে 500 রকমের রাসায়নিক বিক্রিয়া হয়। কত রকমের? 500 রকমের। তাহলে এত রাসায়নিক বিক্রিয়া হলে অনেক বেশি তাপ হবে, তাই না? তাহলে এটা একটা এক্সাম্পল। আর পিত্ত উৎপাদন, পিত্ত তো আমরা একটু আগে দেখছি, দেখছি না আমরা? লিভার কি করে? পিত্ত উৎপন্ন করে। আচ্ছা, এখানে জয়যুক্ত হয়েছে হচ্ছে না, না জয়যুক্ত হয়েছে, বুঝছো? তাহলে তোমরা থাকতে পারো, তোমরা তাহলে থাকো, যাদের থাকার দরকার তারা থাকো 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট লাগবে। আর যারা চলে যাও তারা চলে যাও, ভিডিও তো লাস্টে পাবাই। তো আমি 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তোমরা তখন একটু হাত মুখ ধুয়ে খেটে আসো। যারা চলে যাও চলে যাও, কোনো সমস্যা নাই। কালকে ক্লাস হবে বিকাল 2টায়, দুপুর 2টায়, কালকে দুপুর 2টায় ক্লাস হবে, হ্যাঁ? যাদের চলে যাওয়ার চলে যাও, সমস্যা নাই। আর বাকিরা থাকো, কালকে দুপুর 2টায় ক্লাস।
বাবা, এখনো পর্যন্ত 25 জন আছে। হেই, কথা শোনা যায় আমার? আচ্ছা, গল্প হাত তুলে রাখছে সে কখন থেকে, বলো ভাই, কি বলবা? আহ, ভাইয়া ওই যে এই যে হলুদ কালির যেটা লিখছে না, বিলুরুবিন, ওটা আরেকবার একটু বোঝান। বিলিরুবিনটা বিলিভার্ডিনের পরে বিলিরুবিনে পরিণত হয়। বিলিভার্ডিনের পরে বিলিভার্ডিনটাই কিছুদিন পরে, মানে কিছুক্ষণ পরে বিলিরুবিনে পরিণত হয়ে যায়, অটোমেটিক। অটোমেটিক হয় এটা। এটা এখন এনজাইম লাগে না? না, এটা অল টাইম ভেঙে, এটা ভিতরে ভেঙে যায়, অটোমেটিক ভেঙে যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 নাম্বার পয়েন্টটা কি বললাম, পরের মানে পরের পয়েন্টটা কি ছিল? পিত্ত উৎপাদন। পিত্ত উৎপাদন, পিত্ত উৎপাদন তো এটা তো ইজি, এখান থেকে তোর বলার কিছু নাই, একটু আগে তো বললামই। পিত্ত উৎপাদন, পিত্ত বা বাইল তৈরি হবে কোথায়? লিভারে জমা থাকবে কোথায়? জমা থাকবে পিত্ত থলিতে। ঠিক আছে। এরপরে যে উপাদানটা, টপিকটা, সেটা হচ্ছে টক্সিন বা ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন মানে কি? বিষ অপসারণ। দেহের মধ্যে যত বিষ টিষ তৈরি হবে, সেই বিষগুলোকে দেহ থেকে কি করে দিবে? বাদ দিয়ে দিবে। এরপর হচ্ছে হিট প্রোডাকশন। হিট প্রোডাকশন মানে তাপ উৎপাদন। দেখো, আমাদের লিভারে 500 প্লাস কেমিক্যাল রিয়াকশন হয়। কতগুলা? 500 প্লাস কেমিক্যাল রিয়াকশন হয়। আর এতগুলা কেমিক্যাল রিয়াকশনের জন্য কি দরকার? অনেক বেশি হিট দরকার। তাহলে এই হিট গুলো কোথায় তৈরি হবে? এই হিট গুলো তৈরি হবে হচ্ছে লিভারে। আর লাস্টে হচ্ছে হরমোন ভাঙন। হরমোন ভাঙন, আমাদের লিভার কি করে? হরমোন ভেঙে দেয়। আমাদের লিভার কি করে? যে হরমোন গুলা এক্সট্রা তৈরি হয়, দেখো হরমোন অনেক সময় এক্সট্রা তৈরি হয়ে যায়, আর ওই এক্সট্রা হরমোন গুলাকে ভাঙার জন্য কে কাজ করে? এক্সট্রা হরমোন গুলাকে ভাঙার জন্য কাজ করে হচ্ছে লিভার। তবে এখানে দুইটা হরমোনের নাম পড়তে হবে, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন দুটো হরমোনের নাম। এই দুটো হরমোনের না, এই দুটো হরমোন খুব তাড়াতাড়ি ভেঙে যায়, খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই দুটো হরমোন। ঠিক আছে, এই দুটো হরমোন খুব তাড়াতাড়ি ভেঙে যায়। হরমোন এক্সট্রা হয়ে গেলে অনেক ঝামেলা হয়, বুঝছো? দ্রুত ভাঙে। যেমন ধরো টেস্টোস্টেরন হরমোন, পুরুষ দেহে কিন্তু অল টাইম টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। এই টেস্টোস্টেরন হরমোনটাকে যৌন হরমোন বলা হয়। আর এই টেস্টোস্টেরন হরমোনটাকে যদি ভেঙে দেওয়া না হইতো, দেহ থেকে যদি বের করে দেওয়া না হইতো, তাহলে পুরুষ প্রজনন যে উদ্দীপনাটা, সেটা সব সময় একদম কি থাকতো? বুস্ট আপ থাকতো, মানে বেশি থাকতো, এবং এটা একদিক থেকে ক্ষতিও হতে পারতো। ঠিক আছে। এবং এটার ফলে যেটা হয়তো, পুরুষদের যে সেক্সুয়াল যে ইন্টেনশন বা যৌন চাহিদাটা সবসময় অনেক বেশি থাকতো, অনেক হাই থাকতো। ঠিক আছে। এবং এর ফলে যেটা হতে পারতো, অনেক অনেক ধরো রেপ কেস, যখন যৌন উদ্দীপনা অনেক বেড়ে যায় এবং যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তখন তারাই কিন্তু কি করে? ওই যে রেপ করতে চলে যায়। ঠিক আছে, রেপ কেস অনেক বেশি হয়ে যেত। তো এটা কিন্তু অনেক নেগেটিভ, কিন্তু না ডেঞ্জারাস হয়ে যেত, সেদিক থেকে কিন্তু বাঁচাই দিচ্ছে। তারপর ধরো পিটুইটারি হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে সোমাটোট্রপিক হরমোন আসতেছে, বা যেটা বৃদ্ধি হরমোন। এই বৃদ্ধি হরমোন অতিরিক্ত যেগুলো তৈরি হয়, এগুলোকে যদি ড্যামেজ করা না হতো, তাহলে একদম দৈত্যের মতো বড় হইতে থাকতো মানুষ, জাইগান্টিজম হয়ে যেত, বুঝছো? তো এদিক থেকে এটা খুবই ভালো কাজ করে আমাদের। সাদমান হওয়া খাদ্য উৎস, বলো ভাইয়া। বিলিভার্ডিন কি এটা সবুজ রঙের? হ্যাঁ, বিলিভার্ডিন সবুজ রং, বিলিরুবিন হলুদ রং। তাহলে চলো একটা রিক্যাপ দিই, রিক্যাপিচুলেশন করি একটা। আমরা আমরা প্রথমে সঞ্চয় ভূমিকা পড়লাম। সঞ্চয় ভূমিকার মধ্যে 6টা স্টেপ পড়েছিলাম। গ্লাইকোজেন সঞ্চয়, গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে কনভার্ট করে লিভারের মধ্যে স্টোর করে রাখে। এরপরে পড়লাম ব্লাড স্টোরেজ, 1500 মিলিলিটার ব্লাড স্টোর করে রাখে। দেন পড়লাম আমরা ভিটামিন স্টোরেজ, ভিটামিন জমা রাখে, এর মধ্যে ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল, ভিটামিন এ ডি ই কে বা কেডা এটা হচ্ছে ফ্যাট সলিউবল, আমরা দেখলাম। এরপরে দেখলাম আমরা স্টোরেজ অফ বাইল, লিভারের তৈরি হয় হচ্ছে বাইল, এবং এটা সামান্য পরিমাণ স্টোরও থাকে। ফ্যাট অ্যান্ড অ্যাসিড স্টোর করে রাখতে পারে যতটুকু রাখা দরকার। তারপরে কপার, জিঙ্ক, আয়রন, হ্যাঁ, কোবাল্ট, এই টাইপের মিনারেলস বা খনিজ লবণ কি করে রাখে? স্টোর করে রাখে। এরপর আমরা মেটাবলিক ফাংশন বললাম বা বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকার মধ্যে আমরা কি কি পড়লাম? কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেখানে আমরা গ্লাইকোজেনেসিস পড়েছিলাম আর গ্লুকোনিওজেনেসিস পড়েছিলাম। বুঝতে পেরেছি?
তারপরে হচ্ছে আমরা প্রোটিন মেটাবলিজম দেখলাম। প্রোটিন মেটাবলিজমে কি হলো, প্রোটিন ভেঙে গেল আর প্লাজমা প্রোটিন গুলো তৈরি হলো। আগে গেলে ফুল পাবে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথম বিন, ঠিক আছে। ফ্যাট মেটাবলিজম দেখলাম। তারপর দেখলাম আরবিসি কিভাবে প্রডিউস হয় আর কিভাবে ফেট হয়। প্রডিউসটা লাগবে না, ফেটটা লাগবে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হিম আর গ্লোবিন দিয়ে তৈরি। হিমটা হচ্ছে আয়রন আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। ভেঙে যাওয়ার পরে গ্লোবিন চলে যায় ব্লাডে আর হিমটা আবার কনভার্ট হয় কিসে, আয়রনে। আয়রন থেকে কি হয়, বিলিভার্ডিন যার রং সবুজ। তারপর হয় কি, বিলিরুবিন যার রং হলুদ। জন্ডিস হলে বিলিরুবিন বেড়ে যায়। তারপর পিত্ত উৎপাদন হয় আমরা দেখছি, বাইল প্রোডাকশন, ডিটক্সিফিকেশন, হিট প্রোডাকশন এবং হরমোন ডিস্ট্রাকশন বা হরমোন ভাঙন। কোন দুটো হরমোন খুব তাড়াতাড়ি ভাঙে, টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন খুব তাড়াতাড়ি ভাঙে, এবং টেস্টোস্টেরন হরমোন তাড়াতাড়ি ভেঙে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই ছিল আমাদের পড়া। আচ্ছা, নাফিসা জিজ্ঞাসা করছে ক্যাটালেস এনজাইমের কাজ কি, এটা একটু তোমাদের বলে দিই, তোমাদের সবাইরই বলে দিই। দেখো, H2O2 এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। এটা খুবই ডেঞ্জারাস। এটা থাকলে শরীরের মধ্যে ক্যান্সারও হতে পারে। কারণ কি, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে মুক্তমূলক তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে, যে এরকম ওএস ওএস তৈরি করে, ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক। নরমালি আমরা ওএস কে এইভাবে লিখি, তাই না, একটা হাত খালি এভাবে লিখি, কিন্তু এই যে ডট দিয়ে লেখার মানে হচ্ছে এটা হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল। এগুলো খুবই ডেঞ্জারাস। এগুলো যেখানে থাকে সেখানে টিউমার তৈরি হয়, পর টিউমার থেকে ক্যান্সার হয়। তার মানে মোদ্দা কথা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটা কাজ করতে পারি, পানিতে আর যদি অক্সিজেনে পরিণত করতে পারি, পানি কি আমাদের জন্য ক্ষতিকর, অক্সিজেন কি আমাদের জন্য ক্ষতিকর, হার্মফুল না, কোনটাই আমাদের জন্য হার্মফুল না। তো আমি ক্যাটালাইজারের মতো একটা ডেঞ্জারাস জিনিসকে আমি চাইলে ওয়াটার এবং অক্সিজেনের মতো একটা ইউজফুল জিনিসে আমি কনভার্ট করতে পারি। এবং এই কনভার্ট করার জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেস এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেস এনজাইম। কি এনজাইম, ক্যাটালেস এনজাইম। ওকে, তো এই ছিল আজকের পড়া। আমার নেক্সট দিন প্যানক্রিয়াস পড়বো, কালকে দুপুর 2টায় আমরা প্যানক্রিয়াস পড়বো, অগ্নাশয় পড়বো কালকে দুপুর 2টায়। ওকে, কালকে একটা এক্সট্রা ক্লাস বলতে মেকআপ ক্লাস আর কি। ঠিক আছে, তাহলে এই ছিল ক্লাস। কারো কিছু বলার আছে, বলার থাকলে বলো। হ্যাঁ, গল্প বলো ভাইয়া ভাইয়া। আগের ক্লাসে যেটা পড়ছিলাম যে আহ, যে পেপসিনোজেনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারপর HCl আসলে ওইটা আসলে সক্রিয় হয়, পেপটিক অ্যাসিডে পরিণত হয়, সক্রিয় সক্রিয় হয়। পেপসিনে পরিণত হয়। তারপরে পেপসিনে পরিণত হয়। এখন ওইটা পরিপাক করে হচ্ছে প্রোটিন। এখন তারপরে বলছেন যে ওইটা পরিপাক প্রোটিনকে করে দেখা আমাদের আসলে গ্যাস্ট্রিসাইটিস হয় না, কারণ হচ্ছে ওটা প্রোটিনকে পরিপাক করতে লেগে থাকে, আর পাকস্থলীটা হচ্ছে কোন দিয়ে, তো আমাদের মানে গ্যাস্ট্রিসাইটিসের জন্য হয় না। বাট যদি হয় যে একটা লোক যে প্রোটিন একদমই মানে খায় না, মানে তাহলে কি, মানে সে যদি শুধু শর্করাই খায় মানে তাহলে কি তার গ্যাস্ট্রিসাইটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ কিছুটা আছে, এটা তবে তো এমন কোনো খাবার নাই যেখানে তুমি একটু হলেও প্রোটিন পাবা না। এমন কোনো মানুষ নাই সে প্রোটিন নেয় না। প্রোটিন নিলে সে গ্যাস্ট্রাইটিসে মরবে না, সে এমনিই মারা যাবে, বুঝছো, রক্ত শূন্যতায় মারা যাবে কিছুদিনের মধ্যে। ও বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। হাইপোগ্লাইসেমিয়া বলতে কি গ্লাইকোজেনেসিস না, না, হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কি, কম। যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। আর হাইপোগ্লাইসেমিয়া হইলে তখন গ্লাইকোজেনেসিস হয়। রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন হাইপোগ্লাইসেমিয়া হয়। ঠিক আছে, এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আর হাইপোগ্লাইসেমিয়া থেকে মানুষ মারা যেতে পারে, আর যাতে মারা না যায় এই জন্য তখন গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস হয়, যাতে করে আবার নতুন করে গ্লুকোজ তৈরি হয়। এটা একটা বডির একটা নিজেকে বাঁচানোর একটা প্রসেস। বডি যখন বেশি বেশি বিপদে পড়ে যায় তখন সে নিজেকে বাঁচানোর জন্য কি কি করা দরকার সে নিজেই সেটা করতে থাকে, বুঝতে পারছো? তাহলে কার কোনো কোশ্চেন নাই, শেষ করবো তাহলে? ওকে, তাহলে শেষ করি। আবারও বলতেছি, তোমাদের যা যা পেমেন্ট ক্লিয়ার হয় না একটু কাইন্ডলি পেমেন্টটা ক্লিয়ার করে দিও। ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।